দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সরাসরি আয়োজন এই সময়ে। সাথে আছি আমি সীমান্ত খোকন। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, আছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য জনাব এ.কে ফাইয়াজুল হক রাজু এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রথমে আলোচনা করব যে আপনারা জানেন নিশ্চয়ই যে গ্যাসের দাম বেড়েছে, এমনকি বেশ বড় ধরনের একটা দাম বেড়েছে, প্রায় শিল্প খাতে ডবলের মতো। তো জনাব সাইফুল হক, আজকে আপনার বিবৃতিও দেখেছি যে আপনি বলেছেন যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত। তো আলটিমেটলি এই দাম বাড়ার পেছনে কারণগুলো কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ এবং এনটিভির এই অনুষ্ঠান যারা দেখছেন দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা যেটা আজকে আমাদের আশঙ্কা ছিল যে কদিন আগে বিদ্যুতের 5% দাম বৃদ্ধির পরে সরকার হয়তো আবার গ্যাসেরও তারা দাম বাড়াতে যাচ্ছেন। আজকে আমাদের সে আশঙ্কাটাই সত্যি হয়েছে। তো এই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে এবং যেটা ইতিমধ্যেই যত সমস্ত প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে, সরকারের ছাড়া সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি, বাজারের পরিস্থিতি, সরকারের উপর অর্থনৈতিক চাপ, এই সমস্ত বক্তব্য বিবৃতি। কিন্তু যেটা খুব স্পষ্ট, যারা এ পর্যন্ত যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা কেউই সরকারের এই সিদ্ধান্তটা এই সময়কালে এটাকে যৌক্তিক বা গ্রহণযোগ্য বলে বিবেচনা করেননি, করতে পারেননি। তার কারণটা শুধুমাত্র সরকারকে রাজনৈতিকভাবে বিরোধিতা করবার জন্য বিরোধিতা না, খুব যৌক্তিক কারণে, সঙ্গত কারণে। প্রথম হচ্ছে পুরো দাম বৃদ্ধির যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা এখন সরকার পুরোপুরি নিজেদের নির্বাহী কর্তৃত্বে তারা এখন নিয়ে নিয়েছেন। এতদিন পর্যন্ত বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, তারা যে একটা গণশুনানির আয়োজন করতেন, গণশুনানিও শেষ পর্যন্ত কোম্পানিগুলো বা সরকারের সিদ্ধান্তটাই মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটাই কার্যকরী করতেন। তারপরও ভোক্তাদের পক্ষে সেখানে বক্তব্য রাখা, উত্থাপন করা, যুক্তিতর্ক হাজির করা, সাধারণ মানুষের পক্ষে বক্তব্য রাখার সুযোগ ছিল। তো বিআরসির এই পুরো দাম বৃদ্ধির প্রক্রিয়াকে স্বচ্ছ জবাবদিহি করার যেটুকু দৃশ্যত, যেটুকু উদ্যোগ ছিল, সরকার সেটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করে দিয়ে এখন এটা নির্বাহী কর্তৃত্বে নিয়ে আসছেন। সরকারি নীতি নির্ধারকরা বলছেন প্রয়োজন বোধে প্রতি সপ্তাহে তারা মূল্য সমন্বয়ের নাম করে আন্তর্জাতিক বাজারের সাথে তারা এটা মূল্য সমন্বয় করবেন। অর্থাৎ যে কোনো সময় চাইলে সরকার এখন তারা মূল্য বৃদ্ধি। আচ্ছা, এটা শোনা যাচ্ছে যে মানে আইএমএফ এর এই যে আমি আসছি একটু। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটার এখনকার যে পরিস্থিতি, পুরো বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি খাতে আপনি জানেন যে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা, এর পুরো দায়টা এখন কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু চাপছে সাধারণ মানুষ বা ভোক্তাদের উপরে। আপনি রেন্টাল বা কুইক রেন্টালের আপনি বিদ্যুৎ তৈরি করতে যে সেখানে ক্যাপাসিটি চার্জ সহ নানাভাবে বলা হচ্ছে ৭২,০০০ কোটি থেকে ৮০,০০০ কোটি টাকা, যেটা সাধারণ ভোক্তাদেরকে তাদের টাকা থেকে সরকারকে সেখানে তারপরে গুনতে হয়েছে, যেটা অধিকাংশটাই প্রয়োজনীয় ছিল না। যখন আমরা বিদ্যুৎকে উদ্বৃত্ত বলছি, তখন পর্যন্ত এগুলোকে বসিয়ে বসিয়ে জনগণের টাকা এই সমস্ত খাতে তারপরে দেওয়া হয়েছে। আমাদের গবেষক বন্ধুরা যারা এই খাতে কাজ করেন তারা দেখিয়েছিলেন শুধুমাত্র ৮ থেকে ১০% যদি চুরি, দুর্নীতি অথবা সিস্টেম লস বা অব্যবস্থাপনা এটা যদি কমানো যেত, তাহলে কিন্তু এগুলোর মূল্য বৃদ্ধি করার প্রয়োজন হতো না। এই সরকার গত 14 বছরে 11 বার তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটিয়েছেন
এবং জ্বালানি সহ প্রত্যেকটা জ্বালানির মধ্যে যা যা পড়ে 46% থেকে 52% মাত্র গত বছর এটা মূল্য বৃদ্ধি করা হয়েছে। তারপরে গ্যাসের এর আগেই 22% মূল্য বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, আজকে গৃহস্থালির কাজে হয়তো সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়নি, কিন্তু শিল্প কলকারখানায় বড় বড় শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বা আপনার কুটির শিল্প সমস্ত ক্ষেত্রে এটার আপনার 5% থেকে এটা দেখা যাচ্ছে যে এটা প্রায় 14% পর্যন্ত এটাকে মূল্য বৃদ্ধি হয়েছে। এবং এই ক্ষেত্রে পুরো চাপটা শিল্প উদ্যোক্তাদের উপরে, তার বিনিয়োগের উপরে পড়বে, সামষ্টিক অর্থনীতিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে এবং ওই অর্ধেক আমাদের গ্যাস তৈরি করবার ক্ষেত্রে আমাদের যে বিদ্যুৎ তার 50% কিন্তু গ্যাস দিয়ে তারপর তৈরি হয়। গ্যাসের এই মূল্য বৃদ্ধির জন্য পরবর্তীতে আবার বিদ্যুতের মূল্য বাড়বে। এর সামগ্রিক একটা কিউমুলেটিভ একটা নেতিবাচক প্রতিক্রিয়া জনজীবনের, জনদুর্ভোগ, জনগণের কষ্ট সমগ্র অর্থনীতির মধ্যে কিন্তু আসতে যাচ্ছে। আমি আইএমএফ এর বিষয়টা একটু পরে সেটা আলাপ করব। আমরা জনাব ফাইজুল হক রাজু সাহেবের এখানে যাই। আচ্ছা, এই যে এই বাড়লো, এটা আপনার দৃষ্টিতে কতটা যুক্তিসঙ্গত, কিংবা আপনার যুক্তিটা কি? যে সরকার। ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম, এবং আমার সঙ্গে উপস্থিত সহ বিজ্ঞ আলোচকদেরকে শুভেচ্ছা। আমি খুব মনোযোগ সহকারে সিনিয়র রাজনীতিবিদ সাইফুল ভাইয়ের বক্তব্য শুনছিলাম। ওনার কথার ভিতরে অবশ্যই কিছুটা রেশনালিটি আছে, সে কথা বলাই বাহুল্য। তবে এখানে যেটা ইম্পর্টেন্ট টু নোট সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা সিরিয়াসলি একটা বৈশ্বিক মন্দার ভিতর দিয়ে যাচ্ছি বা হাঁটছি। অ্যান্ড বাংলাদেশ বিইং এ পার্ট অফ দি গ্লোবাল ভিলেজ, হ্যাঁ, আমরা কিন্তু কোনো আইসোলেটেড কোনো জায়গায় নেই, আমরাও এটার অংশ। অর্থাৎ বিশ্ব ব্যবস্থাপনায় এখন যে একটা সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে, এটা শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে বলবো সেটা না, সেটা একটা অন্যতম কারণ। আরও অন্যান্য কিছু কারণ ছিল, সব মিলিয়ে আজকে এমন একটা পর্যায়ে গেছে, বিশেষ করে করোনার পরবর্তী সময়ে বৈশ্বিক মন্দা সব কিছু মিলিয়ে, এবং গ্যাস উৎপাদনকারী রাষ্ট্রগুলো, কারণ আমরা কিন্তু খুব সুনির্দিষ্ট কিছু জায়গার থেকে গ্যাস ইম্পোর্ট করি, এলএনজি সেটা আমরা এনে থাকি কাতার এবং ওমান থেকে। আমাদের এই দুইটা হচ্ছে আপনার ইম্পোর্ট করার জায়গা। তারাও বাড়িয়েছে দাম, এবং যেখানে $4 থেকে $6.5 ভিতরে ছিল গ্যাসের দাম একটা সময় বিশ্ববাজারে, সেটা এখন 40 গেছে কিন্তু। অর্থাৎ কত % বেড়েছে দেখেন। সেই তুলনায় আমরা কিন্তু ওই প্রাইসটা করতে পারি নাই এখন পর্যন্ত। এখনও কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। এখন বাড়ানোর ক্ষেত্রে এটা একটা অন্যতম যৌক্তিক কারণ যে বিশ্ববাজারে সরকারকে যেভাবে বা যেই দামে আনতে হচ্ছে, তার যদি এন্ড ইউজারের কাছে বা সরকার যাদের কাছে বিক্রি করছে, বিশেষ করে শিল্প কারখানাতে, সেইখানে আপনার এতটা লস দিয়ে বা ভর্তুকি দিয়ে কিন্তু সরকারের পক্ষে প্রধানমন্ত্রী বলেছেন সংসদে যে আর তো লস দেওয়া হবে না, ভর্তুকি আর দেওয়া হবে না। মানে কি সাস্টেইন লস তো দিতেই পারেন আপনি, কিন্তু কত সাস্টেইন কতক্ষণ করা যাবে? যেমন দেখেন, একটা অন্য প্রসঙ্গ কিন্তু এখানে এনে বলি, যেমন গণমানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করা হলো কমপ্লিটলি ফ্রি সার্ভিসে, এবং 4টা করেও ডোজ দেওয়া হয়েছে কিন্তু। সো এটা একদম প্রান্তিক লেভেল থেকে শুরু করে ধনী গরিব নির্বিশেষে সকলকে দেওয়া হয়েছে, এবং রাষ্ট্রের দায়িত্ব, এটা কোনো ক্রেডিটের বিষয় না, এটা রাষ্ট্রের দায়িত্বভাবে দেওয়া। যেটা রাষ্ট্র অ্যাফোর্ড করতে পারে সেটা করেছে সরকার, এবং ওটার গুরুত্বকে প্রায়োরিটি দিয়েই করা হয়েছে। মানুষকে কিন্তু কাপড় ফ্রি দেওয়া হয় না, খাদ্য ফ্রি দেওয়া হয় না। হ্যাঁ, ক্ষেত্র রেশেষে দেওয়া হয়েছে করোনার সময়, কিছু মিটিগেট করার জন্য দেওয়া হয়েছে, টাকা পয়সাও দেওয়া হয়েছে আপনার থোক বরাদ্দ হিসাবে, বা ওই যে দেখেছেন আপনারা যে ব্যাংকিং চ্যানেলে, ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে মানুষকে টাকাও দেওয়া হয়েছে। তো সরকার এই ধরনের মেজার নেয় গণমানুষের পক্ষে, কিন্তু এইটাও গণমানুষের একটা অবশ্যই একটা চিন্তার বিষয় আজকে, সেই জন্য আমরা আজকে এখানে আলোচনা করছি। তবে বাস্তবতার নিরিখেই আমাদের সেই সমালোচনা বা আলোচনাটা হওয়া উচিত, কারণ সরকার যদি অ্যাফোর্ড করতে না পারে, সরকার তো অন্য কোনো একটা এন্টিটি না, আমাদের সরকার মানে আমাদেরই সরকার। আজকে আপনি তার ভালো দিক মন্দ দিক সেটা রাজনৈতিক বিষয়গুলি আলাদা রেখে ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি দেখেন, এখানে বলতে হয় যে সরকারের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আন্তর্জাতিক বাজারে যেই দাম, সেটাকে যদি আপনি কোনোভাবেও করতে চান, একটা সমন্বয় ঘটাতে চান, তাহলে আপনার দাম বাড়াতে হয় এখানে। কারণ আপনার যে কস্ট অফ ইম্পোর্ট এবং কস্ট অফ সেলিং, দুইটার ভিতরে একটা সমন্বয় দরকার। এই সমন্বয়ের মিনিমামটা টেনে আনার জন্যই সরকার এই
পথ ছাড়া কোনো পথ ছিল না। পাশাপাশি অবশ্যই আমাদের IMF-এর কাছ থেকে কিন্তু কিছু লোন নিতে হচ্ছে বাজেটারি সাপোর্ট হিসাবে, কারণ আমাদের ফরেন রিজার্ভে একটা সংকট আছে, এটা সত্য। ক্রমান্বয়ে এটা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি এবং এখন অনেকটা ইমপ্রুভ করেছে, আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে। কিন্তু এই সময়টা পার হওয়ার জন্য একটা টার্বুলেন্ট টাইম আমরা পার হচ্ছি। এই টার্বুলেন্ট টাইমটা পার হওয়ার জন্য আপনি দেখবেন যে অনেক সময় আমরা যখন বিদেশে যাই, ফ্লাইটে থাকি, সার্টেন পিরিয়ডে বেল্ট বসে থাকতে বলে পাইলট সবাইকে, মুভমেন্ট করা যায় না, খাদ্য পানীয় কোনো কিছু। একটা আমি উপমা দিলাম আর কি, যে একটা ক্রাইসিস, ওইটা 10-15 মিনিটের জন্য, বাট ওই সময়টা ইউ ক্যানট মুভ, তো বাট অর ইউ ক্যানট হ্যাভ এনি ফুড। কেন? বিকজ আপনি একটা বিশেষ সময়ের ভিতর দিয়ে ট্রানজিশন যাচ্ছেন। এখানে একটা ট্রানজিশন হচ্ছে বিশ্ব পরিমণ্ডলে, এই সমস্যার জন্য এখানে একটা ট্রানজিশন হচ্ছে। এই ট্রানজিশন পিরিয়ডে অবশ্যই এগুলো আমাদেরকে কিছুটা হলেও আমাদেরকে চিন্তায় ফেলেছে, বা অনেক ব্যবসায়ীদের জন্য চিন্তার বিষয় হবে। বিশেষ করে দেশীয় যেসব উৎপাদনমুখী কলকারখানা আছে, রপ্তানিমুখী শিল্প কারখানা, তারা হয়তো কিছুটা হলে ম্যানেজ করতে পারবে, বিকজ বিদেশি ক্রেতারা হয়তো এক্ষেত্রে তাদেরকে কিছুটা সহায়তার মাধ্যমে ছাড় দিতে পারে। বাট দেশি শিল্পের জন্য অবশ্যই এটি একটি চিন্তার বিষয়। কিন্তু আমি শিওর যে ভোক্তা পর্যায়ে যদি তারা এটাকে আবার একটা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারে সমন্বয়ের মাধ্যমে, তাহলে তাদেরও যে এখানে সাফারিংটা হচ্ছে বা যেখানে তাদের যে ক্ষতিটা হবে যতটুকুই দামের ক্ষেত্রে, গ্যাস কেনার ক্রয়ের ক্ষেত্রে, সেটা তারা মিটিগেট করতে পারবে। আমি বলছি যে মিটিগেট করতে পারবে, পুরোপুরি যে রিকভার করতে পারবে সেটি হয়তো বা সময় লাগবে। এবার যাব আমরা ওবায়দুর রহমান টিপু সাহেবের কাছে। এই যে দাম বৃদ্ধি হলো, আসলে আপনারা দলগতভাবে এই জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, আমরা দীর্ঘদিন যাবৎ এই ভোটারবিহীন অবৈধ সরকারের গ্যাস, বিদ্যুৎ সহ পানির যে বৃদ্ধি চলছে, এগুলির বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমাদের আন্দোলন, সেমিনার, সভা, রাজপথে আন্দোলন, বিক্ষোভ মিছিল, আমরা গতকাল আমাদের জনসভা অনুষ্ঠিত হয়েছে, বিক্ষোভ মিছিল, এবং সামনেও এর বিরুদ্ধে আমাদের কর্মসূচি আসছে। আসলে এটা তো জনসম্পৃক্ততার সাথে জড়িত। এটা গণমুখী কর্মসূচিতে বিএনপি আছে, এবং বিএনপির যে 10 দফা কর্মসূচি আপনারা দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকার সহ অন্যান্য বিদ্যুৎ, গ্যাসের দাম সহ ব্যাংকের কথা বলা আছে, এখানে আমাদের মুদ্রাস্ফীতির কথা বলা আছে, এবং আমাদের সাম্য ভ্রাতৃত্বের কথা বলা আছে, এবং আমাদের যে রাজনীতিতে যে গণতন্ত্র ফিরে আসার কথা এখানে বলা আছে। আসলে একটা দেশের সংবিধান এবং সাংবিধানিক কাঠামোর ভিত্তি হচ্ছে গণতন্ত্র। যেখানে গণতন্ত্র নাই, যেখানে মানুষের ভোটের অধিকার নাই, সেখানে মানুষের এই বিদ্যুৎ, গ্যাস এগুলি বৃদ্ধি পাওয়ার ফলে তো সাধারণ মানুষ এফেক্ট হচ্ছে। এবং এর কারণে আপনারা দেখেন, আমরা পত্রিকা দেখি তো বলি, এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা এই সংকটের, এই দেশে ব্যাংকে কোনো টাকা নাই, আজকে 16 বছরের পরে 11 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। যারা বিদেশে থাকেন আমাদের রেমিটেন্স ভাইয়েরা, ওনারা কিছু টাকা পয়সা এমনি সামনে পাঠান, হয়তো একটু বেনিফিটের জন্য, ওনাদের বিরুদ্ধে মামলা হয়, এয়ারপোর্টে হয়রানি হয়, তাদের ব্যাগেজ নিয়ে নাড়াচাড়া করা হয়। অথচ যারা লক্ষ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছেন, তাদের কোনো বিচার হচ্ছে না। এবং বাংলাদেশের ব্যাংক আজকে খালি। আমরা পত্রিকায় দেখলাম কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ও ঋণ খেলাপিদের সাথে চা খান। যেই দেশে এই অবস্থা ব্যাংকের, যে দেশের ডলার সংকট, যে দেশের ব্যাংকে কোনো টাকা নাই, ফার্মার্স ব্যাংকের সহ, এক্সিম ব্যাংক সহ, না, ঋণ খেলাপিরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, এবং সেই ঋণের যে প্রসিডিউরাল সিস্টেমগুলি সেগুলো কিন্তু বৈধভাবে পর্যবেক্ষণ করা হয় নাই। আমরা সিপিডির অনেকগুলি সেমিনারে আমরা অবলোকন করেছি, আমরা জানতে পেরেছি যেভাবে পত্রিকার মাধ্যমে কিভাবে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে এই অর্থগুলি বিদেশে পাচার করা হয়েছে, এবং এর মধ্যে 90% উপরই রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। একটা দেশ যখন খালি থাকে, আর দেখেন এই যে বিদ্যুতের সাথেই তো গ্যাস, বিদ্যুৎ একসাথে, বিদ্যুতের কুইক রেন্টাল করে আজকে গত কত বছর, অনেক দিন যাবত, প্রায় 1 যুগ বা 8-10 বছর হবে, ইনডেমনিটি করা হয়েছে। ইনডেমনিটি এক করে যাতে কোনো বিচারের ব্যবস্থা করা হয় নাই। পদ্মা সেতু বলেন, উন্নয়নের কথা আপনারা বলবেন, আপনারা কিন্তু জনগণকে ভোট দিতে দিবেন না, এটা তো হয় না। যে দেশের মানুষের মিনিমাম মৌলিক অধিকার, যেমন সংবিধানের প্রথম যে প্যারা যেগুলি বলা আছে মৌলিক নীতি, সেগুলি মান্য করা হচ্ছে না। সংবিধানের দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে মৌলিক অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, আমার ভোটের অধিকার। আমরা তো এই দেশে রোহিঙ্গার মতো বসবাস করছি। শুধু দেশ আছে, দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আজকে আমাদের উপর নির্যাতন, জুলুম চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আজকে ব্যাংকগুলি খালি করা হচ্ছে। কথা বললে আমরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি,
এই সমস্যাগুলি সমাধান না হলে বাংলাদেশে যদি গণতন্ত্র, মানুষের অধিকার, গণতন্ত্রের জন্য যদি দেশ হয়ে থাকে, আর সংবিধান দেখেন, সংবিধান এবং রাষ্ট্র কাঠামো আছে, কিন্তু যে দেশে সংবিধানের কোথায় লেখা আছে যে রাতের অন্ধকারে ভোট না হবে? 2018 সালে যেটা নিয়ে চলে গেলেন আপনারা। সমাজের এই অনৈতিক কাজগুলি, অগণতান্ত্রিক কাজ একের পর এক চলতে থাকার কারণে আজকে সমাজে টোটাল বিশৃঙ্খলা। আমি বলবো এটা অলমোস্ট একটা বঙ্গুর রাষ্ট্র, যেখানে অর্থনীতি আজ তলানিতে, যেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, প্রতিদিনই আমাদের ভারতের বর্ডারে আমাদের মানুষজনকে হত্যা করা হচ্ছে। আমাদের রাষ্ট্রীয় যে নীতিগুলি, পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে মানুষ এখন হাসে। আমাদের যে অবস্থা আজকে, এই যে র্যাবের কথা বলা আছে, আমি একটু কথাটা বলতে চাই এই কারণে, এটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটা কিন্তু রাষ্ট্রের একটা বিরাট সংস্থা শান্তি নিরাপত্তার জন্য। ওনাদেরকে যদি স্যাংশন দেওয়া হয়, ওনাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটা কিন্তু আলটিমেটলি রাষ্ট্রের বিরুদ্ধে স্যাংশন। তাইলে ওনারাও সন্ত্রাসী সংগঠন হিসাবে, মানে বাংলাদেশকে ওনারা এই সরকারকে রক্ষা করার জন্য এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং সহ যে সমস্ত কাজগুলি এদেশে অনুষ্ঠিত হয়েছে, প্রায় 5,000 লোককে আজকে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয় নাই। যে দেশে প্রায় 500-600 লোককে আজকে গুম করা হয়েছে, এর কোনো বিচার নাই। জিজেপিআরএস আজকে বিচারহীনতার কারণে আজকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকট। আপনার কাছে আবার আমরা বলছিলাম যে IMF এর যে একটা প্রেসক্রিপশনের কথা আপনি বলতে চেয়েছিলেন, যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আপনারা এটা তো ইতিমধ্যে মোটামুটি এটা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে এটা পরিষ্কার করে বেরিয়ে এসছে যে IMF এর আমরা $450 মিলিয়ন ঋণ পাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু এক ধরনের স্যাক্রিফাইস করতে হচ্ছে। যেটা আপনি বললেন যে IMF এর এই লোন পাওয়ার সাথে আমাদের এখানে গ্যাসের মূল্য বৃদ্ধি, ব্যাংকের তারপরে সুদের হার, হ্যাঁ ব্যাংকের সুদের হারের জীবনের পরিবর্তন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এরপরে জ্বালানি তেলগুলোর যে মূল্য বৃদ্ধি, অর্থাৎ সোশ্যাল সার্ভিস যেগুলো আছে, এমনকি সোশ্যাল সেফটি নেটও যেগুলো আছে, পরবর্তীকালে হয়তো সেখানে পর্যন্ত হাত পড়বে। এবং IMF এর আমরা এক সময়, আমি নিজে অর্থনীতির ছাত্র, আমরা 80-র দশকে IMF শেষ দিকে যখন বলছিল যে স্ট্রাকচারাল তারা একটা পরিবর্তনের যে মানে হ্যাঁ তারা স্ট্রাকচারাল আর প্লাস রিফর্মের এজেন্ডা নিয়ে তারা হাজির হয়েছিলেন। এক এক সময় 5-10 পর পর তারা এক একটা এজেন্ডা নিয়ে তারা হাজির হন। ব্যতিক্রম ছাড়া দুনিয়াব্যাপী IMF এর যে প্রেসক্রিপশন বা ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসক্রিপশন, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ দেশে তাদের এই সমস্ত রিফর্মগুলোর নেতিবাচক ও মানে অভিঘাত তৈরি হয়েছে। আমাদের ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে বলি বা বিশেষ করে জনজীবনের যদি আমি কথাটা বলি, যেখানে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে সুরক্ষা দেবে, সেবামূলক খাতগুলোকে শক্তিশালী করবে, জোরদার, বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে, তো সেখানে আপনি দেখবেন মানে প্রায় ব্যতিক্রমহীনভাবে অধিকাংশ ক্ষেত্রে IMF এর এই প্রেসক্রিপশনটা আখেরে কিন্তু দেশের জন্য, মানুষের জন্য কাজে লাগেনি। এবং সরকারের যেটা হয় আমাদের মতন দেশগুলোতে, আমার ভাই তিনি গত 14 বছরের এখানে অর্থ পাচারের একটা কথাটা বললেন, এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি এটা পরিমাণটা অনেক অনেক গুণ হচ্ছে বেশি। তার মানে হচ্ছে যে আপনি যেখানে ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, যেখানে আমার অন্যান্য অর্থনৈতিক সেক্টর যেগুলো আছে যেখানে অনেকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, এবং যেখানে প্রতি বছর বলা হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকা বাইরে যেখানে পাচার করা হচ্ছে। আপনি খেয়াল করবেন গত বছর বাজেটে পাচার করার টাকা যাতে দেশে আবার ফেরত আনে তার জন্য বাড়তি কিছু ব্যবস্থা আমাদের বর্তমান এই চলমান যে অর্থ বাজেট যেটা এখন চলছে, সেখানে কিছু সুযোগ তাদের জন্য বাড়তি কিছু সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু এটারও কিন্তু তেমন কোনো ফলাফল আসেনি। পরোক্ষভাবে আপনি চুরি, দুর্নীতি, লুটপাট, লুণ্ঠনকে রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে পরোক্ষভাবে এটাকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এক ধরনের এটাকে আপনি এনকারেজমেন্টের জায়গাটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই পুরো ব্যাপারটা এবং IMF এর এই লোন পাওয়া, আমি যেটা বলেছি যে এই যে $450 মিলিয়ন জন্য আমাদেরকে যে পরিমাণ, আমাদের মতো দেশগুলোতে যখন মানুষ নানাভাবে চাপের মধ্যে আছে, 5 থেকে 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে,
শুধুমাত্র গত 1 বছরে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য 50 থেকে 60 লক্ষ বা প্রায় কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে মানুষ নেমে আসছেন। 3 বেলা এখনও অনেক পরিবার ঠিক মতন কিন্তু খেতে পান না। বহু পরিবার 2 বেলার পরে 1 বেলা কীভাবে খাবেন সেটা এখনও পর্যন্ত অনিশ্চিত। যেখানে বিশাল একটা বেকারত্বের সংখ্যাটা বাড়ছে, যেখানে প্রকৃত আয়টা যেখানে হ্রাস পেয়েছে, একদিকে বাজারের ঊর্ধ্বগতি প্রায় প্রত্যেকটা পণ্যের, এক ধরনের মুদ্রাস্ফীতি, মানে প্রকৃত আয়টা স্বল্প আয়ের সাধারণ মানুষের অনেকখানি হ্রাস পেয়েছে। সেখানে আপনি এখন আগে আপনি যেটুকু ধরুন আপনি গণশুনানি করে বা আপনি ভোক্তাদের একটা কণ্ঠস্বরের ব্যবস্থা ছিল, এখন সরকার যেহেতু ক্ষমতায় থাকার জন্য এখন আর ভোটের দরকার নাই, মানুষের সম্মতির দরকার নাই, যেহেতু ভোটে থাকার জন্য মানুষের অনুমোদনের কোনো প্রশ্ন নাই, সেজন্য এখন যা খুশি তাই করা। তার অর্থটা কি? যে আপনি আপনার চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের জন্য সাধারণ মানুষকে পরোক্ষভাবে শাস্তি দেবার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তা আপনার একটা ভুল নীতি। আমি বলেছি পুরো জ্বালানি ক্ষেত্রে সরকার যে আত্মঘাতী নীতি যেগুলো করছেন, এই যে আপনি রামপালে বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র 24-25 কিলোমিটার দূরে বাগেরহাটে, এবং গত কদিন ধরে এই প্রকল্প এখন বন্ধ আছে। এই প্রকল্প বন্ধ কেন? এই বন্ধ যে কয়লাটা পাওয়া যাচ্ছে না, যেটা যে রামপাল পুরো দক্ষিণাঞ্চলের জন্য বিপর্যয়কারী, পুরো জায়গাটা যেখানে বন্ধ, সেখানে আপনি পুরো দক্ষিণাঞ্চলের জন্য বিপর্যয়কারী আপনি একটা প্রকল্প করছেন, যেটা সমস্ত মানুষ, দেশ, আমরা জাতীয় কমিটির নেতৃত্বে আপনি জানেন আমরা লং মার্চ করেছি, রোড মার্চ করেছি, সরকারের কানে পানি ঢোকেনি। সরকার ভারতের নীতি নির্ধারকদেরকে খুশি রাখবার জন্য ভারতের একটা প্রকল্প হিসাবে, যেই প্রকল্প ভারত নিজের দেশে চালু করতে পারেনি, বাংলাদেশে সেই প্রকল্প বিহার এবং ঝাড়খণ্ডের আপনি নিম্নমানের কয়লা এনে সেই প্রকল্প চালু করবার যে উদ্যোগ, কদিন আগে আমাদের পার্টির কংগ্রেসে সেখানে ঝাড়খণ্ড এবং বিহারের যে নেতারা তারা এসেছিলেন এবং তারা সেখানে বললেন যে ভারতে তারা তো এই প্রকল্প তারা করতে পারেনি, এবং সেটা বাংলাদেশে যারা দক্ষিণাঞ্চলের জন্য বিপর্যয় সৃষ্টিকারী। তো সরকার, যেটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের যেহেতু দায়বদ্ধতার প্রশ্ন নাই, যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে যদি নির্বাচনের একটা এজেন্ডা থাকে যে আমার তো 5 বছর পর পর আমার ভোট লাগবে, সমর্থন লাগবে, এখন যেহেতু এখন গায়ের জোরে বা রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় থাকা যায়, ক্ষমতায় প্রলম্বিত করা যায়, এই জন্য যা খুশি তাই করা যায়। আমি অনেক সময় বলি সরকারের মধ্যে নাকি অনেকগুলো সরকার নাকি কাজ করে। এখন এই IMF-এর জন্য এই লোন পাওয়ার জন্যে আমি বলেছি মাত্র আপনি শুধুমাত্র দুর্নীতি বা লুটপাট যদি 5 থেকে 7% যদি কমানো যেত, যে পরিমাণ অবৈধ অর্থ, করোনার এই 2 বছরে 20,000-এর উপরে নতুন কোটিপতি পরিবারের জন্ম হয়েছে, আর এই সময়কে 3-3.5 কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে এসছে। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে আপনি পুরো রাষ্ট্রীয় কোষাগারকে এক ধরনের দুর্নীতি, চুরি, লুটপাটের জন্য বাস্তবে আপনি কিন্তু ওপেন করে দিয়েছেন। আমি মাঝে মধ্যে ঠাট্টা করে বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে লুট করেছে, এখন লুটেরা বেনিয়াদের জন্য পুরো দেশের অর্থনীতিকে সেভাবে কিন্তু বাস্তবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। আমি মনে করি এই লুটের টাকার 5 থেকে 7% যদি উদ্ধার করা যায় ভেতরে এবং বাইরে, তাহলে কিন্তু এই নিত্য প্রয়োজনীয় সেবাগুলোর কিন্তু দাম বৃদ্ধি করার কোনো প্রয়োজন হয় না। দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, উপযুক্ত পরিকল্পনা, এবং এরা কিন্তু এই যারা করছে তারা 12 আনায় 14 আনায় হচ্ছে সরকারের মধ্যে, সরকারের ভেতরে। এই জায়গাটা সরকারকে এবছর, আমি এবছর নির্বাচনের বছর, সরকারকে যদি সত্যি যদি সরকারকে জনগণের মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে এই যে মানে গণবিরোধী আজকে জনগণের দুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে, এই মন্ত্রীরা বলেন মানুষ নাকি বেহেশতে আছেন, হয়তো মন্ত্রী সাহেব বেহেশতে আছেন, কিন্তু জনগণের প্রতিদিন একদিন চললে আরেকদিন সংসার চলে না, এক সপ্তাহ চললে আরেক সপ্তাহ কীভাবে চলবে জানি না। আমার শ্রমিকেরা যে বেতন পায় 15 দিন চললে বাকি 15 দিন পুরোপুরি আল্লাহর ওয়াস্তে। এই ধরনের জায়গাগুলো থেকে এভাবে কোনো দেশ চলতে পারে না। সেজন্য বলেছি এই গণবিরোধী তৎপরতা থেকে সরকারকে ফিরে আসা দরকার। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। আচ্ছা, এবার আমরা জনাব ফায়াজুল হক রাজু সাহেবের এখানে যাব অন্য একটা ইস্যুতে। ইস্যুটা মানে অনেকটা রিলিভেন্ট, যে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী যে এসেছেন ডোনাল্ড লু, তো ওনার বক্তব্য কিংবা ওনার অ্যাক্টিভিটিস নিয়েও কিন্তু আমাদের রাজনৈতিক একটা বিতর্ক চলছে। গতকালকেও আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অভিযোগ করেছেন যে তার যে অ্যাক্টিভিটিসটা কিন্তু মিথ্যাচার করছে সরকার। তো আপনি এটা কিভাবে? তার আগে আমি সাইফুল ভাই সহ আমাদের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার সাহেব কিছু কথা বলেছে, তার একটা
ছোট্টখাটো উত্তর দিচ্ছি, কোনো ডিবেটের ব্যাপার না। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের দুর্ভাগ্য কি জানেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে রাষ্ট্র ক্ষমতা যখন পরপর কয়েকবার মিলিটারি অর্থাৎ আপনার আর্মি শাসকের হাতে চলে গেল এবং তাদের পৃষ্ঠপোষকতায় যখন রাষ্ট্র চলল, তারপর থেকে কিন্তু রাষ্ট্রটা কিন্তু একটা অন্য ট্র্যাকে চলে গেছে। এবং খুব অল্প অল্প করে হলেও আপনি বলবেন যে তখন আর কি এমন লুটপাট হয়েছে বা কি এমন এই ধরনের রাজধানী হয়েছে বা বিদেশে টাকা পাচার হয়েছে বা অরাজকতা হয়েছে। যতটুকুই হয়েছে সেটাও ছিল ওপেনিং ব্যাটসম্যানের মতো। ওপেনিং ব্যাটসম্যান যদি ভালো খেলে তাহলে আপনার ওই ইয়েটা কিন্তু স্কোরটা কিন্তু ভালো হয়। আর ওপেনিং ব্যাটসম্যান যদি দুর্বল একটা রেখে যায়, আপনাকে কি বলা যায়, ওটাকে তার একটা ছাপ রেখে যায়, সেটা রেস্ট কিন্তু একদম লাস্ট ব্যাটসম্যান তাকেও টানতে হয়, পুরো টিমকে টানতে হয়। আজকে কিন্তু আমরা সেই জায়গায় চলে এসেছি। আমি কেন বলছি শুনেন, আপনি বলবেন যে এটা তো পাশ কাটানোর চেষ্টা করছেন। আমি বলছি নো, ইটস নট অ্যাবাউট মানে দায় চাপানো বা ব্লেমিং। আমি বলছি যে হোল্ডিং দেম অ্যাকাউন্টেবল এবং এভরি বিটস অ্যান্ড পিসেস ইনভলভড ইন দি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল। মানে প্রতিটি কণা ধূলিকণা যে বা যাহারা যখন যেখানে অব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সবাইকে তাহলে অ্যাকাউন্টেবল হতে হবে। এবং সেইটা আজকে মনে করেন গণতন্ত্র দেশে বলতেছেন যে গণতন্ত্র নাই, ভোট নাই, এই নাই, সেটা অনেক কিছু বলছেন। আমি যদি মেনেও নেই আপনাদের কথা সর্বাঙ্গে সত্য, এই সত্যর পিছনে এখানে যে একটা ব্যত্যয় ঘটেছে, এখানে যে একটা নিয়মের বাইরে চলে গেছে অনেক কিছু, যেটা মনোপুত হচ্ছে না গণতন্ত্রের মনের মতো বা ভোটের রাজনীতির মনের মতো, সেই ক্ষেত্রে আপনাদের কত পার্সেন্টেজ আপনার দায়বদ্ধতা আছে সেটা আগে স্বীকার করেন। 100% যদি ভুলের মাত্রা হয়, এই 100% ভুলের ক্ষেত্রে আমি দায় নিলাম 70%। ইউ টেল মি দ্যাট ওয়েদার ইউ ওন আপ টু 30%, সেটা আপনি আমাকে বলেন, স্বীকার করেন। তাহলে সেখানে বোঝা যাবে যে হ্যাঁ আমরা একটা আসলেই কিছু একটা ভালো কিছু করতে চাচ্ছি। শুধু যদি দায় চাপায় দেন যে না গণতন্ত্র নাই, ভোটের রাজনীতি নাই, বাক স্বাধীনতা নাই, সমস্ত দায় আওয়ামী লীগ সরকারের বা সমস্ত দায় শেখ হাসিনার একার, দ্যাট ইজ অলসো এ ব্ল্যাটেন্ট লাই, বা এটা এক ধরনের মিথ্যার বেসাতি হবে। কারণ আমি বোঝানোর চেষ্টা করেছি খুবই মানে ভাষায়, হয়তো বা এটা আজকে হার্শ শোনাচ্ছে, কিন্তু সিনিয়র রাজনীতিবিদ এখানে আছেন। আমি বলছি যে সাইফুল ভাইরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিশেষ করে যখন মাঠ পর্যায়ে বক্তৃতা করেন, আমরা এটা ফলো করি, আমরা বোঝার চেষ্টা করি, ওনাদের বক্তব্য ধারণ করার চেষ্টা করি। তাদের সব কথাই যে মানে খামাখা বলেন তা কিন্তু নয়, এই ধরনের রাজনীতিবিদদের দরকার আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে যখন ধরবেন তখন সবাইকে ধরেন, আর যদি না ধরতে চান তাহলে কাউকে ধরেন না। কারণ আজকে শেখ হাসিনা একক হাতে, মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করে যাচ্ছেন, হ্যাঁ ওনার পক্ষে আমাদের মতো চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, ব্যাংক লুটেরা, এই সমস্ত কিছুকে নিয়ে এবং ভালো মন্দ ভালো কিছু লোক আছে, সকলকে নিয়ে কিন্তু উনি একটা নেতৃত্ব দিচ্ছেন। কাউকে কিন্তু বাদ ডিসকার্ড করতে পারছেন না, কারণ যাত্রাটা এত মানে সংকটাপূর্ণ ছিল যে আপনার ওই হয় না যে যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থায় যদি আপনি যান, সেসব একটা জায়গায় কিন্তু আপনাকে কিন্তু অনেক কষ্ট করে একটা দেশকে দাঁড় করাতে হয়। এখানে যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা ছিল না যখন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, কিন্তু পুরনো যে ডামাডোল ছিল সেটা কিন্তু এখনও অনেক জায়গায় আছে। এবং আমাদের একটা কালচার ছিল যে আমরা মানে সুযোগ পেলে দুর্নীতি করব, সুযোগ পেলে লুটপাট করব। এই কালচারের যারা কুশীলব তারাও কিন্তু আশেপাশে রাষ্ট্রের ভিতরেই রয়ে গেছে, রাষ্ট্র থেকে তারা কিন্তু পালিয়ে যায়নি। তো রাষ্ট্র যখন উনি চালাচ্ছে তাদের সঙ্গে নিয়েই চালাতে হচ্ছে, এবং এই জায়গায় অবশ্যই আমাদের কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যমে অ্যাড্রেস করতে হবে। শুধু যদি বলি যে না ভাই আপনি চোর, আপনি ডাকাত, আপনি বিদেশে টাকা পাচার করছেন, রাষ্ট্রের কোষাগার বেমালুম ফাঁকা করে দিচ্ছেন, সেটা বললেই কাজ শেষ হবে না। বললে বলেন যে সেখানে আপনার দায়বদ্ধতা কতটুকু, আমার কতটুকু, এবং আমরা হাউ উই ক্যান টুগেদার ওয়ার্ক অন দিস, সেটা হলে আমি মনে করবো যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা মানে ধর্তব্যের ভিতরে আসবে। তখন এবার যাব আমরা, আমি রোনাল্ডোটা বলবো না, প্রশ্নটা আপনি বলে শেষ করে দিই, আধা মিনিটে শেষ করে দিই। দেখেন, বাংলাদেশে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ডো এসেছিলেন, ওনাকে সবাই চিনেন জানেন, এবং মার্কিন মানে রাষ্ট্রের পক্ষে উনি অনেক জায়গাতেই যাচ্ছেন ইদানিং সময়, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন, বাংলাদেশ অন্যতম। আমাদের যেটা বুঝতে হবে, ওনার সফরের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের যে একটা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, হ্যাঁ ভূরাজনৈতিক একটা যে গ্রহণযোগ্যতা, সেটা বা ইম্পর্টেন্সের জায়গাটা, অর্থাৎ যে
এখানে একটা বলতে পারেন যে আমাদের ব্যাপারে আগ্রহ সেটা বেড়েছে। আমাদের এটা একটা প্রমাণ করে যে আমরা আগে যেহেতু আমরা বলে আসছি অনেকদিন থেকে যে আমাদের অর্থনীতি একটা বিকশমান একটা অর্থনীতি এবং এটা একটা বড় ধরনের অর্থনীতির দিকে যাচ্ছে, তার পাশাপাশি আমরা কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য হয়ে উঠছি নানান কারণে। আমরা কিন্তু সেই এটা তো ক্রাইসিস মোমেন্ট বলা যায়। তারা কিন্তু শুধু তারা কিন্তু কোনো ডিকটেট করতে আসেনি, তারা আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলেছে। এটা যদি খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে ইন্দো প্যাসিফিক জোনে আপনার আমেরিকার একটা এজেন্ডা আছে তাদের নিজস্ব, সেই ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং আমাদের এখানে যদি গণতান্ত্রিক পরিবেশ আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং মত প্রকাশের স্বাধীনতা, অন্যান্য যে ইস্যুগুলা গণতন্ত্রের সঙ্গে জড়িত উপাদানগুলা, অন্যান্য এলিমেন্টগুলা, সেই ব্যাপারে তারা বরাবরের মতো এবারও সেটাকে রিইটারেট করেছে, অর্থাৎ এটাকে তারা মনে করে দিয়েছে। এটা তারা একটা বন্ধু রাষ্ট্র হিসাবে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এবং এইড পার্টনার এবং অন্যান্য বিজনেস পার্টনার হিসেবে তারা আমাদেরকে এটা বলতে পারে। কারণ জানেন যে বাইডেন প্রশাসনের একটা বিশেষ পলিসি আছে সারা বিশ্বে গণতন্ত্রায়নের বিষয়টিকে জোরদার করার, এবং এইটা বাংলাদেশ কোনো এক্সেপশন না। বাংলাদেশে আসলে পরে তাদের এই বিষয়টিও একটা এজেন্ডার অংশ হয়ে যায়, সেরকম করে তারা বলেছে। তারা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলেন না যে এটা করতেই হবে। এটা আমাদের অনেকটা অভ্যন্তরীণ বিষয়, তবে তারা পরামর্শের জায়গা থেকে তারা এটা বলেছেন এবং তাদের কিছু নীতি আছে, যেহেতু তারা বাংলাদেশে ফান্ডিংও করে, এই ফান্ডিংয়ের সঙ্গে কিছু নীতিও জড়িত, যে সেখানে অবাধ গণতন্ত্র, অবাধ ভোটের ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা এসব থাকতে হবে। দিজ আর দ্য এলিমেন্টস দে টেক ইনটু সিরিয়াস কনসিডারেশন ওয়েন ইট কামস টু ফান্ডিং পার্টিকুলার কান্ট্রি। এটা হচ্ছে তাদের একটা পলিসি। এই পলিসির অংশ হিসেবে তারা এই সফরগুলো আসেন এবং বলেন। এখানে খুব একটা উচ্ছ্বাসেরও কিছু নাই, আবার এটা নিয়ে কোনো রকম মনে করেন যে বিশেষ জটিল কোনো রাজনীতি করারও কিছু নাই। কারণ বিশ্ব মোড়ল হিসাবে আমেরিকা এরকম থাকবে, আস্তে আস্তে চীনও উঠে আসছে, ভারতও এসব ব্যাপারে অনেক সময় আজকাল দেখা যাচ্ছে এগিয়ে আসছে। তো এরকম একটা অবস্থায় আমরা আমাদের নিজস্ব যে সুবিধাদি সেটার প্রায়োরিটি দিব রাষ্ট্র হিসাবে নেতৃত্বের জায়গা থেকে, সেটা আমাদের দেখাবে, সেটা আমরা করতে পারছি কিনা, আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সেটা আমাদের দেখার বিষয়। আপনার কাছে যাই যে অনেক সময় বলা হয় যে আসলে দুর্বল গণতন্ত্রের রাষ্ট্রগুলোতে আসলে যে বিদেশি কূটনীতিক বা শক্তিশালী রাষ্ট্রগুলোর একটা প্রভাব বিস্তার থাকে, তারা আসলে অনেক বলে ছবক দিতে আসে। তো এই জিনিসটা আসলে না, এটা তো সত্য। এটা হলো যে আমরা একসময় বলতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের জন্য আর কোনো শত্রুর প্রয়োজন নেই, এবং এটা সারা দুনিয়ার সাধারণ একটা অভিজ্ঞতা। এবং পৃথিবীর নানা জায়গাতে সরকার পরিবর্তন, সামরিক অভ্যুত্থান, এমনকি রাজনৈতিকভাবে যে হত্যাকাণ্ড, প্রত্যক্ষ পরোক্ষভাবে এর অধিকাংশগুলোর সাথে কোনো না কোনোভাবে মার্কিন প্রশাসন, সিআইএ, তাদের নানা বাহিনী কোনো না কোনোভাবে এগুলো যুক্ত ছিল। সময় পরিবর্তন হয়েছে। স্নায়ুযুদ্ধের পরবর্তীকালে মার্কিন প্রশাসন ওই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসবার একটা চেষ্টা করছেন বলে কোনো যারা রাজনীতি বিশ্লেষক বা পণ্ডিত তাদের এরকম একটা অনুমান। কিন্তু গুণগতভাবে মার্কিন প্রশাসন এখনও তার নীতি কৌশল এখনও পরিবর্তনটা হয়নি। আর আপনি যেটা বললেন, আমাদের তো এখানে আমাদের এই দুর্বল গণতন্ত্র বলে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট তো আমরা সমাধান করব। আমাদের তো কোনো বিদেশি মুরব্বীর কোনো প্রয়োজন নেই। যে দেশের বয়স 50-51 বছর, সে দেশের জনগণ, রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের উই শুড হ্যাভ দ্যাট ম্যাচুরিটি। আমরা ইন্টারনাল আলাপ আলোচনা করে, পলিটিক্যাল ডিসকোর্সের মধ্য দিয়ে আমরা বোঝাপড়া করে আমাদের যত বড় সংকটই থাকুক না কেন, সেই সংকট থেকে আমরা সমাধান করার যুক্ত। এর সঙ্গে আমার জাতীয় মর্যাদা, আমার সার্বভৌমত্ব, আমার অস্তিত্ব, অনেক কিছু এখানে কিন্তু তারপর হচ্ছে নির্ভরশীল। এই জায়গাটা প্রায়শই আমরা হারিয়ে যেয়ে, আপনি খেয়াল করেন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে 14 সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিভাবে জাতীয় পার্টি এবং দলগুলোকে নির্বাচনে আনবার ব্যাপারে খোলাখুলি তারা হস্তক্ষেপ করলো। পরবর্তীকালে আমরা নানা সময় এখন দেখছি, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তাদের দৌড়ঝাঁপ দেখেছি, এখন যারা বিরোধী দলে আছেন তাদেরও দৌড়ঝাঁপ কিন্তু নানাভাবে আমরা কিন্তু দেখছি। এগুলো একটা সাম টোটাল যে ফলাফল হচ্ছে, আপনি বিদেশিদের হস্তক্ষেপের জায়গাটা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের সাথে সরকারের একটা দূরত্বের জায়গাটা নানা কারণে ছিল। এই লুয়ের এই সফরের মধ্য দিয়ে সরকার চেষ্টা করেছেন
এটাকে একটা ডিপ্লোম্যাটিক জায়গা থেকে একটা একটা পারস্পরিক সহযোগিতার জায়গাটা আনা যায় কিনা, সেক্ষেত্রে যেটা আমি মনে করি রাজু এখানে খুব ভালো বলেছেন, খুব উচ্ছ্বসিত হবার কিছু নাই। আজকে বাংলাদেশের মার্কিন এম্বাসি থেকে এখানে পরিষ্কার করে সরকার থেকে একটা ভুল মেসেজ যেটা দেওয়া হচ্ছিল, র্যাবের স্যাংশন ইমিডিয়েটলি উইথড্র হচ্ছে, অন্যান্যগুলো ক্ষেত্রে বলা হচ্ছে, এ ধরনের কোনো বক্তব্য লুয়ের বক্তব্যের মধ্য দিয়ে কথাটা আসেনি, যেটা খুবই উদ্বেগজনক জায়গাটা। হ্যাঁ, তারা এখন গণতন্ত্রের পক্ষে বলছেন, মানবাধিকারের পক্ষে বলছেন, যেটা রাজু চমৎকার করে উল্লেখ করলেন। তারা একটা অবাধ নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, মানবাধিকার নিশ্চিত। আমরা নিশ্চয়ই অবস্থানগুলো নিশ্চয়ই বাংলাদেশের জন্য মানে অত্যন্ত জরুরি, খুব কার্যকরী। আমার উদ্বেগটা হচ্ছে যেখানে, যেটা রাজুর কথার মধ্যে চমৎকার করে বেরিয়ে আসলো, বাংলাদেশ তার এই অবৈধ ক্ষমতাকে আরেকবার প্রলম্বিত করতে যে বর্তমান সরকার, মার্কিন প্রশাসন ইনডিরেক্টলি তাদের যে বহু বছরের চাওয়া যে আমাদের এখানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অনেকটা চীন বিরোধী ফ্রন্টে বাংলাদেশকে সামিল করা যায় কিনা, কোয়াড সহ বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক সহযোগিতার নাম করে বাংলাদেশকে একটা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার করে তোলা যায় কিনা, এই ক্ষেত্রে যেটা বাংলাদেশ আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশ পজিটিভলি সেখানে রেসপন্ড করবে বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। এটা আমাদের জন্য উদ্বেগজনক এই অর্থে, আমাদের এখানে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি ছাড়া, যেখানে পাশে একটা বিরাট একটা বড় দেশ ভারত, চায়না আছে, রাশিয়া আছে, ফলে আমাদের জন্য মিয়ানমার আছে, বিশেষ কোনো সামরিক জোটে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের নাম করে আমার সার্বভৌম ক্ষমতা এখতিয়ার ক্ষুণ্ণ হবে, আমি আমার সম্ভাব্য বন্ধুকে আমি শত্রুর জায়গায় নিয়ে যাব, এরকম কোনো পলিসি আমার ক্ষমতা রাখতে যে এরকম কোনো বিপদের দিকে দেশ এবং জনগণকে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, তো আপনার যাচ্ছি টিপু ভাই, আপনি কি বলবেন মানে এইটার ব্যাপারে, যে আপনার সরকারি দল তো সবসময় বলে আসছে যে বিদেশিদের কাছে নালিশ করার একটা, হ্যাঁ না দেখেন, ওই যে শ্রদ্ধেয় সিনিয়র রাজনীতিবিদ উনি দুজনই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আমরা যদি প্রণব মুখার্জির বইটা পড়ি, যে উনি যে 2014 সালের নির্বাচন আগে পরে উনি কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিলেন, তা বাংলাদেশের মানুষ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানেন। তারপর ওনারা দেখেন রাজনীতিতে কী হচ্ছে, ওনারা মিশেল বার্নিকাটকে মোহাম্মদপুরে ওনারা নিজেরই হত্যা মামলা, যে হত্যার উদ্দেশ্যে তাকে অ্যাটাক করা হয়েছিল। তারপর আমাদের আওয়ামী লীগের আগের নেতারা এই অনেক যে আমেরিকার যে কূটনীতিকরা এসেছিলেন তাদেরকে বলেছিলেন যে মর্জিনা, কাজের মেয়ে মর্জিনা। তারপর কিছুদিন আগে পুরান ঢাকায় রাষ্ট্রদূত সেখানে গিয়েছিলেন, সেখানেও তার প্রতি অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, এটা পত্রিকায় দেখেছি। এখন উনি এদেশে এসেছেন এবং আওয়ামী লীগ ওনার বক্তব্যগুলিকে একটু বেশি করে বানিয়ে বলেছে, এবং যার কারণে আজকে আমাদের মাননীয় মহাসচিব এটা ব্যাখ্যা দিয়েছেন, র্যাব সম্বন্ধে যা বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। শুধু তাই না, এখন উনি আপনাদের সালমান এফ রহমানের সাথে ওনার বাসায়, উনি একজন বাংলাদেশের স্বীকৃত ঋণ খেলাপি, ওনার বাসায় বক্তব্য করেছেন। ওনাকে গিয়ে কি আমেরিকান সরকার ওনাকে কি থ্রেট করেছে না কোনো কিছু সাজেশন দিয়েছে, সেটা তো আমরা জানতে পারবো না কোনোদিনও। আমাদের বিশ্বাস যে উনি তো প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেন নাই। অনেকে কোশ্চেন করবেন যে বিএনপির সাথে দেখা করেন, বিএনপির দুই নেতা সিরিয়াসলি অসুস্থ হয়ে হসপিটাল থেকে, জেলখানা থেকে বের হয়ে হসপিটালে তারপর আসতে পারেন নাই। কিন্তু আমরা যেটা জানতে চাই সালমান এফ রহমানের সাথে ওনার আসলে কি কথা হয়, সে কথা হয়তো জাতি কোনোদিনও জানতে পারবে না। তাই আমরা আশা করব, হ্যাঁ ওনার বাসায় হইতেই পারে, হ্যাঁ বিনিয়োগ, কিন্তু সেখানেও তো এই ভদ্রলোক তো কোশ্চেনেবল পার্সন, এরা জাতি সবাই জানে। আমরা জানি ওনার ব্যাংকে কী পরিমাণ ঋণ, উনি জীবিত থাকতে এগুলি শোধ করে যেতে পারবেন কিনা আমরা জানি না। জাতিকে ঋণের বোঝায় নিমজ্জিত করে ওনারা এইভাবে মিটিং মিছিল করতেছেন। তা আমার অনুরোধ হলো, আপনারা সুযোগ বুঝে আমেরিকাকে প্রশংসা করবেন, সুযোগ বুঝে কাজের মেয়ে বানাবেন। বিএনপি এগুলিতে বিশ্বাস করে না। আমরা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে দেশের ভিতরে দেশের জনগণের গণতন্ত্র ফিরে আনার জন্য আন্দোলন সংগ্রামে আছি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ওদের নির্বাচন দিন। এতই যদি উন্নয়ন হয়ে থাকে, খোলা মাঠে আসুন, লেভেল প্লেইং ফিল্ডে আসুন, নির্বাচন দিন। জনগণ যদি আপনাদের ভোট দেয় আবার ক্ষমতায় যাবেন। কিন্তু আমাদের রিকোয়েস্ট হলো, আর রক্তপাত না বাড়িয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিন, এবং দেশের ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা সবাই একত্রিত হয়ে দেশ সবাই আমরা নিমগ্ন হই। এটাই আমার আবেদন থাকবে।
আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ অল্প মানে নিরপেক্ষ নির্বাচন আমিও চাই এবং আমাদের সরকারও চায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছেন গত কয়েক মাস থেকে যে অতীতের ভুল ত্রুটি কিছু থাকলেও আগামী নির্বাচনটি অবশ্যই নিরপেক্ষ, স্বচ্ছ এবং পার্টিসিপেটরি অর্থাৎ অংশগ্রহণমূলক হবে, এটা উনিও কায়ামন বাক্যে আশা করেন। কথা হচ্ছে যে এটা আওয়ামী লীগ থেকে বা সরকার থেকে যেভাবে বলা হচ্ছে, অন্যতম প্রধান বিরোধী দল হিসাবে বিএনপির উচিত বা বিএনপির নেতৃবৃন্দের উচিত বলা যে নির্বাচন যেরকম তারা নিরপেক্ষ দাবি করছে, একই সঙ্গে তাদের খোলাসা করা উচিত যে তারা রাষ্ট্র ক্ষমতায় যদি কখনো যায় আগামী নির্বাচনের মাধ্যমে, তাহলে এই দেশে ৭৫-এর মতো একটা জঘন্য একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হবে না, এবং ২১শে আগস্টের মতো ঘৃণ্য যে রাজনীতি, মানুষকে, রাজনীতিবিদদেরকে মেরে ফেলার যে চক্রান্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেগুলো হবে না। এসব কিন্তু আমাদের রাজনীতিকে বড় ধরনের ডিভাইডের দিকে নিয়ে গেছে। এটা যদি আমরা কিন্তু ২০১৮-তে মাননীয় প্রধানমন্ত্রীর কথায় ওনাদের সাথে মিটিং করে ওনার প্রতি আশ্বস্ত বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিলাম। সেই নির্বাচন দিনে হয় নাই, রাতে নিয়ে চলে গেছেন। দেখুন, বিশ্বাস করার কোনো বিন্দু পরিমাণ জায়গা তো আমাদেরকে নির্বাচনের ত্রুটি যুক্ত ছিল। আচ্ছা বলেন সাইফুল ভাই, বলেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমাদের বর্তমান যে সংকটটা একটা রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে আমাদেরকে সমাধান করা দরকার। সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে হয়তো প্রশ্ন আছে, কিন্তু মনে করি আসলে আমি প্রায় বলি, আমি গত ৩ দিন আগে বলেছি, রাজপথ হচ্ছে বিরোধী দলের জন্য শেষ বিকল্প। একবিংশ শতাব্দীতে সমস্যা সংকটের জন্য আলোচনা লাগবে, ডায়ালগ লাগবে। আমরা বলেছি দুটো প্রশ্নে, নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে, একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রের সংকট উত্তরণ করে বাংলাদেশ যেন গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে। সরকার যে উন্নয়নের কথাগুলো বলছেন, এগুলোকে যদি টেকসই করতে হয়, একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনটা লাগবে। সেই জন্য আমরা বলেছি আপনি রাজনৈতিক উদ্যোগ নিন, এবং 18 সালের মতন প্রচার সর্বস্ব লোক দেখানো কোনো সংলাপ নয়। দুটো প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত নিলে আমার ধারণা নিশ্চয়টা কার্যকর, ফলপ্রসূ, অর্থবহ একটা আলোচনা বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল নিশ্চয়ই এই সংকট সমাধানে আওয়ামী লীগ উদ্যোগ হয়তো গ্রহণ করবে। যদি ব্যর্থ হয়, বিরোধী দল জনগণের জন্য রাজপথে দাঁড়িয়ে যে গণ আন্দোলন, গণজাগরণ শুরু হয়েছে, এটাকে শেষ পর্যন্ত এগিয়ে নেওয়া ছাড়া সরকারকে অন্য কোনো। আমি সাইফুল ভাইয়ের সঙ্গে নিঃসন্দেহে একমত পোষণ করেছি এই জায়গাটাতে, যে একটি সর্বজনের কাছে স্বীকৃত একটি নির্বাচন হবে, এবং সেই ক্ষেত্রে তাদের যে ভূমিকা বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে, তারাও যেন সেটাই অংশগ্রহণমূলক জায়গায় আসে, হোল হার্টেডলি, নট হাফ হার্টেডলি। হাফ হার্টেডলি হলে হয় কি, কোনো কিছু তার সৌন্দর্য পূর্ণাঙ্গভাবে বিকাশ করতে পারে না। গণতন্ত্রের দুটা পা, বাম পা এবং ডান পা। ডান পা যদি চলে, বাম পারও কাজ করতে হবে। বাম পা বসে থাকবে, ডান পা কাজ করবে, সেটাও হবে না। সেই দায়িত্বও নিতে হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই, ধন্যবাদ সুন্দর সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।